বাঁকুড়া সোনামুখীর জঙ্গল ১২০০ হেক্টরেরও বেশি অঞ্চল জুড়ে বিস্তৃত এই গভীর অরণ্য। বিশাল এই অরণ্য শখানেক হাতির চারণভূমি। দক্ষিণবঙ্গের সব থেকে বড় এলিফ্যান্ট করিডোর হল সোনামুখীর এই বনাঞ্চল। এছাড়াও এই জঙ্গলে রয়েছে নেকড়ে, যাকে স্থানীয় ভাষায় হুড়াল বলে। রয়েছে বুনো খরগোশ, সজারু, খ্যাঁকশিয়াল, বুনো শুয়োর। বিষ্ণুপুরের অরণ্য থেকে মাঝে মাঝে হরিণও চলে আসে সোনামুখীর এই জঙ্গলে। সব থেকে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? এই অঞ্চলে বাঘ চলে আসাটা খুব একটা আশ্চর্যজনক বিষয় নয়। হ্যালো, গুড মর্নিং। আমরা বহুদিন বাদে আমি এবং অভিক বেরিয়েছি, কাছাকাছি যাচ্ছি, খুব দূরে নয়, কিন্তু যাচ্ছি। সেটা হচ্ছে বাঁকুড়া সোনামুখীর গভীর জঙ্গলে, যেখানে সাধারণ মানুষ যেতে পারে না। বেসিক্যালি একটা ইনভিটেশন ওখানকার ফরেস্ট রেঞ্জ অফিসারের কাছ থেকে, যে আমাদের এখানে হাতির সঙ্গে মানুষদের কনফ্লিক্ট এবং সেইটা নিয়ে উনি একটা অ্যাওয়ারনেস ভিডিও করতে চান। দেখুন, গৌরী এরিয়ায় তো সবসময় যাওয়া যায় না, পৌঁছানো সম্ভব হয় না, তো সুযোগটা পাওয়া গেল বলেই বেরিয়ে পড়লাম আমি এবং অভিক। এবং আমাদের সঙ্গে আরো দুজন যাবে, যারা এই পুরো বিষয়টাকে ধরবে ভিডিও করে। কাইন্ড অফ ব্লগ। আমি ব্লগ করতে পারি না, কোনোদিন চেষ্টাও করিনি, চেষ্টা করেও ফেইলড হয়েছি। তো আপাতত বেরিয়ে পড়েছি শহর কলকাতার সকালের রাস্তা একদম। আপাতত হাইওয়ে, দেখা যাক কতক্ষণে পৌঁছই। সময় তো বলছে প্রায় 3 ঘন্টা লাগবে এখনো। পৌঁছই, বাকিটা দেখাচ্ছি। দেখ, আপাতত গাড়িতে আরো দুজন সদস্য উঠে গেছে। দেখা যাচ্ছে শুভ আমাদের ক্যামেরা পার্সন, আর ওদিকে রয়েছে সৌমেন ড্রোন অপারেটর। তো দেখা যাক আমরা কি কি ফুটেজ পাই। ওকে, এখন সত্যি করে। আর এতক্ষণ ক্যামেরায় যাকে দেখা যাচ্ছিল না, আমার সঙ্গে সর্বপ্রথম থাকে না পরিবার আটটা যাচ্ছি। আপাতত একটা ব্রেক নিয়েছি ছোট্ট, খাওয়া দাওয়া করে রওনা দেবো। সোনামুখী ঢুকে গেছি। সোনামুখীর যে জায়গাটা, ফরেস্ট রাস্তা অবশ্যই বাকি আছে, এখন দেখতে পাচ্ছি 46 কিলোমিটার। তো এই পথটা খুব সুন্দর লাগলো, দুদিক থেকে গাছ। আর এরকম দুদিক থেকে যখন গাছ হয়, মাঝখান দিয়ে আমরা যাই, অনেকটা দেখবেন সুড়ঙ্গের মতো লাগে। এই মুহূর্তে আমরা রয়েছি বাঁকুড়া সোনামুখীর জঙ্গলে। এই সামনে ফরেস্ট অফিসারের গাড়ি, একটু আগে জাস্ট দেখা হলো, একটু পরে আবার আপনার সাথে আলাপ করাচ্ছি। দেখা যাক কোনখানে নিয়ে যান। তো চান্সেস আছে আজকে রাতে হাতি আসবে এই অঞ্চলে, এবং আমরা কাল সকালবেলা সেই জায়গায় গিয়ে যেখানে হাতি আসবে দেখতে পাবো। তো এটা পুরোপুরি লাকের উপরে নির্ভর করছে, পুরোপুরি বলা সম্ভব নয় যে দেখতে পাবো কিনা। চারপাশটা ভীষণ সুন্দর। আমাদের সঙ্গে অফিসাররা রয়েছেন, ওদিকে সবাই রয়েছে। এখন রয়েছি জঙ্গলের ভিতরে এবং যাচ্ছি কোর এরিয়ার দিকে। তো চারদিকটা ফাটাফাটি লাল মাটির রাস্তা, অসাধারণ লাগছে সবটা। যেমন দেখুন, যেমনটা বলছিলাম, কোর এরিয়াতে ঢুকছি। এই রাস্তাটা পুরোটাই চলে যাচ্ছে জঙ্গলের মধ্যে, এবং চারপাশটা ভীষণ সুন্দর। অলরেডি বুঝতে পারছেন লাল মাটির রাস্তা শুরু হয়ে গেছে। তো আমরা এই মুহূর্তে রয়েছি বাঁকুড়ার সোনামুখীর একদম কোর ফরেস্ট এরিয়া, তেঁতুলাবাদ, যেখানে আপনার হাতির একদম বলা যায় খাস আবাসস্থল। আচ্ছা, শুধু হাতি না, বিভিন্ন রকম ওয়াইল্ড লাইফ, যেরকম ধরুন নেকড়ে, তারপরে শেয়াল, বুনো খরগোশ, ফ্রিকুয়েন্ট একদম যখনই গেলেই 2-4 বার এদের দেখা আপনি পেয়ে যাবেন। ইনফ্যাক্ট হাতির খুব ফেভারিট আবাসস্থল এটা। আচ্ছা, গোটা সোনামুখীর উপর দিয়ে হাতির সব থেকে লংগেস্ট করিডোরে আছে বাঁকুড়ায়। আচ্ছা, এইটাই কি ওদের করিডোর? পুরোটা এখান দিয়েই যায় ওরা? এখান থেকেই যায়। ওকে, হাতি এখান থেকেই যায়। অনেক ক্ষেত্রে লোনার আমরা ইউজ করি টার্মটা, যেগুলো সিঙ্গেল হাতি, দলছুট। তার সাথে সাথে যেটা দলীয়, যারা একটা গোটা দল, তো তারাও রীতিমতো আসে। নিলয় বাবু, আপনি যখন আমাদের মেইল করেছিলেন এই জঙ্গল দেখতে আসার জন্য, তখন একটা দুঃখ করছিলেন যে যখন হাতি আসে, হাতি মানুষের একটা কনফ্লিক্ট তৈরি হয়। তো যে কনফ্লিক্টটা হয়, তাতে কি কি অসুবিধায় পড়তে হয় আপনাদের?
ব্যাপারটা হচ্ছে হাতির প্রতি মানুষের তো একটা ডিফল্ট একটা উৎসাহ থাকে, অনেক ক্ষেত্রে সেই অতি উৎসাহটা আমাদের পক্ষে হাতি ম্যানেজমেন্টের দিক থেকে একটা অন্তরায় হয়ে ওঠে। মানুষ রীতিমতো হাতির গতিপথে এসে, হাতি উৎসাহ দেখতে এসে হাতির গতিপথকে বাধা দেয়, গাড়ি নিয়ে ঢুকে পড়ে। এতে এক যেরকম হাতির যে নর্মাল যে করিডোরে হাতি নির্দিষ্ট এরিয়া দিয়ে যে হাঁটছে, তার তো একটা নির্দিষ্ট পথ আছে, সে পথ থেকে সে খুব সহজে ডাইভার্টেড হয় না। তাতে কি হচ্ছে, মানুষের এই সমস্ত অতিরিক্ত অত্যুৎসাহের কারণে হাতি তার পথ থেকে সরে এসে দেখা গেল ফরেস্ট এরিয়া থেকে বেরিয়ে এসে নন ফরেস্টে ঢুকে যেতে পারে, মানে মানুষের লোকালয় অনেক ক্ষেত্রে ঢুকে যায়, বা অনেক ক্ষেত্রে মানুষের অত্যুৎসাহ মানে তাদের নিজেদের জীবনকেও বিপন্ন করে তোলে। দেখ, মানে এখন মোটামুটি একটু কন্ট্রোল সবটা, আপনারা যতদিন ধরে দেখছেন, আপনি যতদিন ধরে দেখছেন, যে আমরা যতদূর চেষ্টা করি যাতে গোটা ম্যাটারটাকে যতটা পারা যায় কন্ট্রোলে আনা যায়। মানে এটা এমন একটা সমস্যা, হাতি মানুষ সংঘাত মানে একদম জিরো যে করা যাবে সেটা না, আমরা চাইবো যতটা সম্ভব কম হয়, মানুষের যাতে প্রাণ বাঁচে, বা মানুষের ঘর বাড়ি ফসল যাতে যতটা সম্ভব আমরা রক্ষা করতে পারি, এবং হাতির মুভমেন্ট যাতে জঙ্গলের মধ্যেই আমরা সীমাবদ্ধ রাখতে পারি। আমরা তো তথাকথিত শহরে থাকি, হাতি দেখলে বা বন্যপ্রাণী দেখলে আমরা অতুৎসাহী হয়ে পড়ি, তাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করি। কিন্তু একটু আগেই যেটা ক্যামেরায় ধরতে পারিনি আমরা, কিন্তু এক ভদ্রমহিলা ছিলেন ওখানে, বোধহয় কাঠ কুড়োচ্ছিলেন, তো উনি বললেন এত গাড়ি কেন, হাতি আসছে নাকি? তো তার মুখে একটা আতঙ্কের ছাপও দেখলাম। তো এইটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? মানে কোথাও গিয়ে আমরা উৎসাহ পাচ্ছি, ওরা কিন্তু আতঙ্কে থাকছে যে আমাদের এইবার ক্ষতি হতে পারে। প্রথম কথা হচ্ছে হাতির করিডোর সংলগ্ন যারা আছেন, যারা মোটামুটি হাতি নিয়মিত দেখেন, তাদের ভয়টা অনেকাংশেই কেটে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তো তারপরও হাতি বলে কথা, ভয় একটা থাকবেই। তো আমরা আমাদের 100% এফোর্ট দিই, দিনে হোক রাতে হোক, কারণ হাতি আসার তো দিন রাতের ব্যাপার নেই। হাতি মুভমেন্ট রাতেই করে, দিনে করে না, দিনে রেস্ট নেয়। তো আমাদের মোটামুটি সারা রাত জেগেই আমাদের কাজটাকে করতে হয়, হাতি ম্যানেজমেন্ট যাতে হাতি নন ফরেস্ট এরিয়া মানে মানুষের লোকালয়ে না ঢুকে যায়, ফসল না খায়, বনে যাতে মুভমেন্টটা রেস্ট্রিক্টেড থাকে, সেই চেষ্টাটা আমরা করি। আর যদিও তারপরেও যদি ধরুন ফসলের ক্ষতি হলো, কারণ হাতি তো ক্ষুধার্ত, হাতি তো খাবে, তো তারপরে আমরা ইমিডিয়েট বেসিসে ক্ষতিপূরণের আমাদের পর্যাপ্ত ব্যবস্থা আছে। আচ্ছা, আমরা তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা আপনারা ভেবে চিন্তেই রাখেন যে এরকমটা হতে পারে? একদম, আমরা ইমিডিয়েট তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থাটাও করে দিই অফিসিয়ালি, একদম অফিসিয়াল। আপনিও তো শহুরে মানুষ, আপনিও কলকাতার বাসিন্দা, এবং এখানে পোস্টিং পাওয়া, তারপর এই জায়গাকে ধীরে ধীরে কোথাও গিয়ে আত্মস্থ করা, অভিযোজন করে নেওয়া, কেমন লেগেছিল শুরুর দিকটা? শুরুর দিকে আমি একটু বিভ্রান্ত ছিলাম যে কিভাবে কাজ করতে পারবো বা কাজ করতে পারবো কিনা। শুরুতে ঝাড়গ্রামে ছিলাম এক সময়, সেখানেও এরকমই ল্যান্ডস্কেপ খানিকটা। তো তারপর আস্তে আস্তে ভালোবেসে ফেলেছি। আচ্ছা, কাজটাকে হোক, ওয়াইল্ড লাইফে হোক, গাছকে হোক, একটা অন্যরকম ভালোবাসা কাজ করে। জঙ্গলের একটা নিজস্ব সুর আছে, একটা তাল আছে, তো সেই সুর তালটাকে যদি আপনি আত্মস্থ করতে পারেন, আপনি পারবেন। আপনি এখানে যদি এই যে আপনি আজকের আমার চারিদিকটা দেখুন, আপনি দিনে দেখবেন একটা রূপ, সন্ধ্যাবেলা একটা রূপ, আবার যদি মাঝরাতে আসেন তখন আর একটা রূপ। এই ফেন্সটা হচ্ছে হাতির গতিপথ ঘুরিয়ে দেওয়ার জন্য। এটা বেসিক্যালি কারেন্ট দেওয়া থাকে যখন ওরা আসে, তো হালকা একটা ওই চিনচিনে ভাব পেলে ওরা ঘুরে যায়। তো এখন আপাতত কারেন্ট নেই, এত কাছে যেতে পারতাম না। তো এই দিকটা দিয়ে আমরা জঙ্গলের মধ্যে যাচ্ছি। এখানে একটা টাওয়ার রয়েছে, এই টাওয়ারটা থেকে সব দিক দেখা যায়। এই জঙ্গলটা দেখবেন কিন্তু অন্যান্য জঙ্গলের মতো শালের মনোকালচার না। তো আমরা যেদিকে এগোচ্ছি এটা হচ্ছে তেঁতুলাবাদ, একদম হাতির জায়গা, খুব খুব ফেভারিট জায়গা। এখানটায় বললেন জল খেতে আসে, একদম এখানটায় আপনারা লবণ দেন ওদের? হাতির মধ্যে একটা ক্ষমতা আছে যে কোন জায়গাটায় গেলে আমি লবণ পাবো, সল্টটা আমি পাবো, সেটা হাতি ঠিক খুঁজে নিতে পারে। হাতি না একটু মানে একটু ছায়া ঘেরা, এবং যাতে ডিসগাইজ, নিজেকে যাতে বোঝা না যায়, এই সমস্ত জায়গায় ভাবে থাকতে পছন্দ করে। ওপেন জায়গা হলে ওদের খুব ভালো হয়। আচ্ছা, এই যে ঝোপঝাড় মতো, এটাই ওদের পছন্দ। এই ওপেন ফরেস্ট একদম দেখা যাচ্ছে, আইডেন্টিফাইড হচ্ছি, এটা হাতি একদম পছন্দ না। এখানে দেখবেন
এই যে জলাশয়টা আছে এটা আমরা একটু সংস্কার ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা করেছি, যেখানে মোটামুটি সারা বছরই জল থাকে। আচ্ছা। এবং হাতির খুব প্রিয় জায়গা, হাতি যখন এখানে স্টে করে, হাতি অবশ্যই এমন জায়গায় স্টে করার জন্য প্রেফার করবে যেখানে জলের ব্যবস্থা আছে। তো এই জায়গাটাই হাতি থাকে এবং জল খায়। আর আপনি দেখবেন যদি একটু জুম করেন, ওই যে দেখুন কন্টিনিউয়াস এখানটায় জলের ফ্লোটাও ওটা থাকে। দেখুন, হাতির খাওয়া নিয়ে কথা বলছিলাম, তো আমাদের খাওয়া নিয়েও একটু কথা বলা দরকার। সেটা দেখতেই চোখে পড়লো শাল পাতা। আজকাল ফুচকার সঙ্গে তো আর শাল পাতা পাওয়া যায় না, বা বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতেও শাল পাতায় খেতে দেওয়া হয় না। কিন্তু এই যে পাতা, এই পাতাকেই কিন্তু বুনে প্লেটের মতো করে কেটে ওই স্টাইলাইজেশন করে তারপরে আমাদের সামনে আসে থালা হিসেবে। তো বাঁকুড়া এলাম, কোথাও একটা তো থাকতে হবে। গভর্নমেন্টের তরফ থেকে আমাদের এই স্টেটা দেওয়া হয়েছে আজকের জন্য, এবং জায়গাটা বেশ সুন্দর, জঙ্গলের মধ্যেই পাঁচিল দিয়ে ঘেরা, যাতে কোনো রকম ঝামেলা না হয়। আর এখানে আপাতত আমি, অভিক, শুভ এবং সৌমেন চারজন থাকবো। লাঞ্চ টাঞ্চ হলো, ফাটাফাটি ছিল লাঞ্চ। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু পোস্ত, পোস্তর বড়া, একটা পাঁচমিশালি তরকারি, রুই বা কাতলা কিছু একটা মাছ, আমি অত বুঝি না, চিকেন ছিল, আর ফাটাফাটি 2 রকমের মিষ্টি ছিল, তাও 2টো করে। তো সবাই মিলে খেয়ে আপাতত বেরিয়েছি, আমাদের পিছনে ওদের গাড়িটাও রয়েছে। আর এখন, তখন গেছিলাম একটা দিকে, এখন আরেকটা দিকে যাচ্ছি, কেননা আমরা ড্রোনের শটে দেখছিলাম যে বিশাল বড় এরিয়া জুড়ে শালবনের এই জঙ্গল। তো সেখানেই আরেকটা দিক এক্সপ্লোর করতে যাচ্ছি, দেখা যাক কিছু দেখতে পাই কিনা। তো চলুন। গত বছরে জিনাত নামের এক রয়্যাল বেঙ্গল টাইগার ওড়িশার সিমলিপাল ন্যাশনাল পার্ক থেকে সোনামুখীর এই জঙ্গলে চলে আসে। দক্ষিণবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ বনাঞ্চল কিন্তু এই সোনামুখী। ঝাড়গ্রামে প্রত্যেক বছরই হাতি চলে আসার প্রধান কারণ হলো এখানে হাতির প্রিয় খাদ্য কাঁচ মূলার আধিক্য রয়েছে। এছাড়াও মহুয়া ও হাতির প্রিয় খাবারগুলোর মধ্যে অন্যতম। এবার হাতি যখন এই বনাঞ্চলে ঢুকে পড়ে, তখন সাধারণ মানুষ হাতি দেখার জন্য ভিড় জমায়। এর ফলে হাতি তাদের নির্দিষ্ট পথ হারিয়ে ঢুকে পড়ে নিকটবর্তী ক্ষেতগুলোতে। তখনই হাতি এবং মানুষের মধ্যে একটা সংঘর্ষ দেখা যায়। তো আপনি এই গ্রামের বাসিন্দা? আমি এই গ্রামের বাসিন্দা, গ্রামের বাসিন্দা। মুসলগ্রাম। আচ্ছা আচ্ছা, আপনিও কি এই গ্রামের বাসিন্দা? হ্যাঁ, মুসলগ্রামের বাসিন্দা। চাষবাস করেন? না না, চাষবাস নেই আমাদের। আপনি কি করেন? আমি চাষের কাজ করি। আচ্ছা, সারা বছরই মোটামুটি হয়? চাষে 2 বার চাষ হয়, বড় বর্ষা 2 বারই চাষ হয়। এই চাষের কাজ আমি করি, লোক দিয়ে করাই। আর আমার ট্রাক্টর একটা আছে, সেটাও চাষের কাজে ব্যবহার করি। আচ্ছা, আমরা বন দপ্তরের তরফ থেকে হাতি নিয়ে একটু খোঁজ খবর নিচ্ছি। হাতি কখন আসে, মানে হাতির তরফ থেকে কোনো ক্ষতি হয় কিনা, মানুষজন কেমন হাতির সঙ্গে থাকলে তাদের অনুভব কি। তো আপনি যখন হাতি আসে তখন আপনার কি মনে হয়? হাতি এলে আমাদের সতর্ক করে। আচ্ছা, তখন আপনারা ওদের সঙ্গ দেন? আমাদের সঙ্গে দিই। আচ্ছা, হলে যাই, মানে ওদের দিক ঘোরানো, হ্যাঁ স্যার, তারপর কোন দিকে পাঠানো দরকার সেইগুলো একটা রুট করে দেওয়া হলো, ওই রুটে আবার দিয়ে কিছু কাম হাঁটলে আমার বাড়ি গেলাম। হাতি তো এত বড় একটা প্রাণী, অসুবিধা হয় না? মনের মধ্যে একটা আতঙ্ক বা ভয় সৃষ্টি হয়, কখন কি করবে, রাতে ভিতরে বেরিয়ে গেলে ফসলের ক্ষতি হবে, হয়তো বাড়ি ভাঙা ভাঙি গ্রামে ঢুকে গেলে, এইসব ব্যাপারে মনে একটা আতঙ্ক থাকে বা ভয় থাকে। আমি একটা জিনিসই ফিল করতে চাইছিলাম, অনুভব করতে চাইছিলাম যে আপনারা কি ফিল করেন যারা একদম কাছ থেকে দেখেন প্রায় বেশিরভাগ সময় বছরের। তো আনন্দ হয় না কখনো যে দেখতে পাচ্ছি বন্যপ্রাণী? আর যথেষ্ট আমাদেরকে বন দপ্তর আগে থাকতে অ্যালার্ট করে দেয় বা সাহায্য করে, যখন যায় আমাদেরকে সাহায্য করে যতটুকু। আপনি সোনামুখী রেঞ্জে মোটামুটি কতদিন পোস্টেড? আমি 10 বছর হলো। 10 বছর হয়ে গেল। আমার প্রায় 7 বছর হতে চললো। তো বন দপ্তরের সঙ্গে কাজ করতে গিয়ে কি কি সমস্যা ফেস করেছেন, বা কোনটা কোনটা ভালো লেগেছে আপনার? প্রথম তো এসে জঙ্গল, এত বড় জঙ্গল থেকে খুব ভয় পড়ে গেছিলাম, এখানে কি করে ডিউটি করবো, রাত ভিতে কি করে থাকবো। তো পরে পরে সেটা আস্তে আস্তে ধাতস্থ হয়ে গেছে এবং খুব ভালো লাগে। বন দপ্তরের সাথে কাজ করতে নাইটে ডিউটি বা গাড়িতে, আমি গাড়ি চালাই, হাতি থাকলে ভালো লাগে, সবাই থাকি একসাথে। আচ্ছা, খুবই ভালো লাগে। আমি জানি একটা দপ্তরে তো সেই পরিমাণ স্টাফ হয় না, যখন অনেক দল চলে আসে বড়, তখন গ্রামবাসীদের হেল্প পান যারা আর কি একটু স্ট্রং, একটু শক্ত সামর্থ্য, তারা আপনাদের সঙ্গে প্রতিটা গ্রাম থেকেই মোটামুটি হেল্প পাই আমরা। সারা রাত জেগে থাকতে হয়, গাড়ি নিয়ে রাউন্ড দিতে হয়, আটক দিতে হয়, নাহলে এদিকে গেলে নন ফরেস্টে ঢুকে গেলে ক্ষতি হয়, তারপরে খুবই চাপেই থাকি। এবং আমি আরেকটা জিনিসও জানছিলাম যে ক্ষয়ক্ষতি হলেও সেটারও একটা আপনার ভরপূরণ করার একটা ব্যবস্থা রেখেছেন, চেষ্টা করেন আপনারা? হ্যাঁ, গভর্নমেন্ট থেকে একটা আছে,
কম্পেনসেশন দেওয়া হয়। তো সেইটা ওরা ফর্ম ফিল আপ করে আমরা ইনকোয়ারি এসে দেখে নিই কেমন কি কতটা পরিমাণ ক্ষতি হয়েছে, তারপরে আমরা যথারীতি সেটা প্রসেস অনুযায়ী ওরা অ্যাকাউন্টেই পয়সাটা পেয়ে যায়। দেখুন, হাতি ভীষণই শান্ত একটা প্রাণী, মানে অবশ্যই বাইরে থেকে দেখলে আমাদের তো ভীষণই ভালো লাগে দূর থেকে। এবং আমার ভীষণ প্রিয় গণেশ দেবতা এই কারণেই প্রিয় যে মানুষ এবং পশু পাখি দুটোর মেলবন্ধনে তৈরি হওয়া দেবতা। এবং গণেশ দেবতাকে দেখলে প্রথম যেটা মাথায় আসে যে এই দুজনের মধ্যে ভালোবাসাটা, কোথাও গিয়ে এই যে সংযোগটা। তো যে অঞ্চলগুলো জঙ্গলের অঞ্চল, যেমন আমি এই মুহূর্তে রয়েছি সোনামুখী বাঁকুড়া রেঞ্জে, এখানে কিন্তু জঙ্গলের আশপাশে প্রচুর মানুষ রয়েছেন যারা চাষবাস করে বেঁচে থাকেন এবং তাদের জীবিকাই এটা। হাতি যখন আসে, যখন অনেক হাতি একসঙ্গে আসে, তখন তাদের তরফ থেকে ক্ষতি হয় এবং সেই ক্ষতিকে ভরপাই করে সরকারও চেষ্টা করে তাদেরকে ভালো রাখার। বন দপ্তরের কর্মীরা সঙ্গে গ্রামবাসীরা একসঙ্গে মিলে এমনভাবেই কাজ করেন যাতে এই হাতির পালের থেকে ক্ষতি যতটুকু কম করা যায়। তো আমরা চেষ্টা করলাম পুরো ব্যাপারটাকে ধরতে, এক দুজন গ্রামবাসীর সঙ্গে কথা বললাম, স্টাফেদের সঙ্গে কথা বললাম, আমরা তো ফরেস্ট রেঞ্জ অফিসারের সঙ্গেও কথা বলেছি এবং তাতে এটুকু বুঝলাম যে ওনারা চেষ্টা করেন মানুষকে ভালো রাখতে। আলটিমেটলি সেটাই আমাদের ভালো থাকাটা। তো চলুন ভালো থাকা যাক, বন্যপ্রাণী মানুষ মিলেমিশে তো থাকতেই হবে, তা নইলে এই যে সৌন্দর্য, বনের যে সৌন্দর্য, সেটা আমরা পাবো না, সেটা হারিয়ে যাবে ধীরে ধীরে। চেষ্টা করা যাক না একসঙ্গে। দেখুন, বাঁকুড়া সোনামুখীর জঙ্গলে যে অভিজ্ঞতা হলো সেটা নেহাতি কিছু কম নয়। মানে ডেন্স ফরেস্ট সাধারণভাবে আমরা তো সবসময় ঢুকতে পারি না, এবং সেটা বলতে গেলে ওনারা ছিলেন বলে, নিলয়বাবু ছিলেন বলে আমরা করতে পারলাম। এবং সঙ্গে এই যে ওনারা যেটা চেয়েছিলেন, হাতিও যে আমাদের মধ্যেকারই একটা প্রাণী এবং তাদের সঙ্গে আমাদের সেইভাবে ব্যবহার করা উচিত যাতে তারাও ভয় না পেয়ে কোনোভাবে ক্ষতি না করে আমাদের, সেই জায়গাগুলো জানি না কতটুকু তুলে ধরতে পারলাম। উনি হাতির প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন ওনার কথাবার্তায়, সেটাও আমার ভীষণ ভালো লেগেছে। আমি তো এত কাছ থেকে কখনো হাতিকে দেখিনি বা হাতির ব্যাপারে স্যাপারে বুঝিনি। তো যারা বন দপ্তরে কাজ করেন, বনে কাজ করেন, তারা এই জিনিসটাকে ভালো করে বুঝবেন। জানি না কতটুকু বোঝাতে পারলাম, তবে চেষ্টা করলাম। কখনো আগে ব্লগ করিনি, এরকম একটা ব্লগের মাধ্যমে আপনাদের সামনে অনেক কিছু তুলে ধরার। তো দেখা যাক আপনাদের কেমন লাগে, অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। নমস্কার, বাই।